নেন বুঝছি। হ্যাঁ, তাহলে আমাদের কি করলো 31/17 মজুত পণ্যের মূল্যায়ন 17,000 টাকা। এটা আমাদের প্রশ্ন ছিল। তাহলে এর সমাধান হচ্ছে কি সমাপনী মজুত পণ্য ডেবিট, ক্রয় বিক্রয় হিসাব ক্রেডিট। আর এর জন্য যে নোট দিতে হবে কি সমাপনী মজুত পণ্যকে অন্তর্ভুক্ত করা হলো। আচ্ছা, এরপরে আমরা আরেকটা প্রশ্ন দেখি 2 নাম্বার। আসবাবপত্রের মূল্য 50,000 টাকা, অবচয় 10%। ঠিক আছে, প্রশ্নটা কি বলছে আসবাবপত্রের মূল্য 50,000 টাকা আর অবচয় ধরতে বলছে 10%। তাহলে আমাদের জাবেদাটা কি হবে বলো তো? সমন্বয়তে যে জাবেদা হবে কি আমাদের স্বাভাবিকভাবে আমরা জাবেদা পাই, সাধারণ জাবেদাতে আমরা কি লিখি বলতো? অবচয় হিসাব ডেবিট, অবচয় সঞ্চিত হিসাব ক্রেডিট। আবার আমাদের কিন্তু সমন্বয় জাবেদাতে এসে লিখতে হবে অবচয় হিসাব ডেবিট আর আসবাবপত্র হিসাব ক্রেডিট। আর আমার এখানে টাকা আসবে কত? 50,000 এর 10% 5,000 টাকা। ঠিক আছে, 50,000 এর 10% 5,000। এখানে আমাদেরকে একটা নোট দিয়ে দিতে হবে আসবাবপত্রের অবচয় ধার্য করা হবে। আসবাবপত্রের অবচয় ধার্য করা হবে। আচ্ছা, এবার আমরা 3 নাম্বার প্রশ্নে যাই। কুড়ি ধার্য করা হলো। স্যার 2 নাম্বারটা আরেকবার বলেন। 500 টাকা। তাহলে আমাদের জাবেদাটা কি হবে এই ক্ষেত্রে বলো তো? 20 কি আমাদের ব্যয় না, 20 হচ্ছে কিন্তু একটা ব্যয়ের খাত অর্থাৎ খরচের খাত। 20 মানে কি এটা আমি তোমাদেরকে ব্যাখ্যা দিয়েছিলাম, যে অর্থ আদায় হবে না সেটা হচ্ছে 20। ফলে 20 হচ্ছে একটা ব্যয় বা ক্ষতির খাত, অবশ্যই এটা আমাদের ডেবিট হবে। তাহলে 20 হিসাব ডেবিট, অপরান্তে দেনাদার হিসাব অথবা দেনাদার হিসাবের অবলিকে আমরা কি লিখতে পারি? প্রাপ্য হিসাব ক্রেডিট। ঠিক আছে, এখানে অ্যামাউন্ট দিয়ে দাও 500 আর সাইন নোট দিয়ে দাও, নোটে দিয়ে দাও কুড়ি ধার্য করা হলো বা কুড়ির হিসাব অন্তর্ভুক্ত করা হলো। সাধারণত সমন্বয় জাবেদার ক্ষেত্রে, সাধারণত সমন্বয় জাবেদার কারণের ক্ষেত্রে অন্তর্ভুক্ত করা হলো এই কথাটা লিখতে মোটামুটি ব্যাখ্যা দেওয়া হয়েছে। ঠিক আছে, আচ্ছা নেক্সট। এবার এই হিসাবটার একটা অল্টারনেট হিসাব দিতে হয়। ঠিক আছে, এই হিসাবটার একটা অল্টারনেট হিসাব দিতে হয়, সেটা হচ্ছে লাভ ক্ষতি হিসাব ডেবিট আর হচ্ছে কুড়ি হিসাব ক্রেডিট। সমন্বয় লিখতে হয় কুড়ি হিসাবকে লাভ ক্ষতি অন্তর্ভুক্ত করা হলো। ঠিক আছে, তাহলে এখানে কি লিখতে হবে আমাদের? লাভ ক্ষতি, এটা হচ্ছে মূল জাবেদা। 20 ধার্য করা হলো, 20 ধার্য করা হলো জাবেদা হচ্ছে 20 হিসাব ডেবিট, দেনাদার হিসাব ক্রেডিট। 20 হিসাব ডেবিট, দেনাদার হিসাব বা প্রাপ্য হিসাব ক্রেডিট।
সিমিলারলি এই জাবেদাটাকে ক্লোজ করার জন্য একটা অল্টারনেট জাবেদা দিতে হবে। সেখানে লিখতে হবে কি আমাদের লাভ ক্ষতি হিসাব ডেবিট আর হচ্ছে কুড়ি হিসাব ডেবিট। এই জাস্ট এখানে আমার কুড়িটা কি ছিল বলতো, কুড়িটা আমার ডেবিটে ছিল, পরবর্তী জাবেদা এসে কুড়িকে ক্রেডিট করা হবে। এর ফলে কুড়ি যখনই ডেবিট এবং ক্রেডিট হয়ে যাচ্ছে কুড়ি কিন্তু কেটে চলে যাচ্ছে। আমাদের হিসাব বিজ্ঞানের জনক লুকাস ডি ম্যাসিওলি অনেক বুদ্ধিমান একজন মানুষ ছিলেন। তার সম্বন্ধে আমি যতটা পড়েছি জেনেছি, দেখা গেছে উনি আমাদের হিসাবগুলোকে এমন ভাবে সেট করে দিয়েছেন যে ডেবিট এবং ক্রেডিট হওয়ার ফলে প্রত্যেকটা হিসাব কিন্তু মিলে যায় এবং সমান হয়ে যায়, অর্থাৎ কিছুটা কেটে যায়। এক কথা আমি যদি আমাদের সাধারণ ভাষায় বলে থাকি তাহলে দেখা যায় যে উপরে নিচে কেটে যায়, ডেবিট ক্রেডিট হয়ে কেটে যায়, কেটে যাওয়ার ফলে কি থাকে ওই অ্যামাউন্টটা ফিরে আসে, মূল অ্যামাউন্টটি কিন্তু আবার ঘুরে ফিরে আসে। যেমন আমি শুরুতে কি বলেছিলাম এই কথাগুলো একটু মনোযোগ সহকারে শোনো, তাহলে সমন্বয় জাবেদা যে কোনো সমন্বয় জাবেদা করতে তোমাদের খুব সহজ হবে। তুমি যদি কে ডেবিট হবে কে ক্রেডিট হবে এই জিনিসটা ধরতে পারো। যখন আমি কুড়িটা ধার্য করেছি, তখন আমি কি কুড়িটা অন্তর্ভুক্তই করি। এটা কিন্তু কুড়ি হিসাব ডেবিট, দেনাদার হিসাব ক্রেডিট, এটা কিন্তু বেসিক্যালি একটা সাধারণ জাবেদার অন্তর্ভুক্ত যাবে। এটা কিন্তু একেবারে সাধারণ জাবেদার অন্তর্ভুক্ত যাবে, কিন্তু এখানে আমার কুড়ি আমি অন্তর্ভুক্ত করেছিলাম না, এবার আমি ক্রেডিট করে অন্তর্ভুক্ত করলাম। সাপোজ উদাহরণ আমার এই হিসাবটা আসার পূর্বে, এই হিসাবটা অন্তর্ভুক্ত হওয়ার পূর্বে আমার ডেবিটেও ছিল 50,000, আবার ক্রেডিটেও ছিল ব্যালেন্স 50,000। ঠিক আছে, আমার ডেবিট ব্যালেন্সও ছিল 50,000, ক্রেডিট ব্যালেন্সও ছিল 50,000 টাকা। এরপরে আমি খুঁজে পেলাম যে আমি আমার এই কুড়ি ধার্য করা হয়েছে এটা অন্তর্ভুক্ত করা হয়নি, ফলে এটা এখন আমাকে কি করতে হবে, সমন্বয় করে আনতে হবে। দেখো সমন্বয় করার জন্য কুড়িকে একবার ডেবিটে রাখা হয়েছে, তার মানে ডেবিটে আসলো 500। সিমিলারলি আরেকটা জাবেদা দিয়ে কুড়িকে করে দেওয়া হচ্ছে ক্রেডিট, ফলে ক্রেডিটেও আসলো 500। ইকুয়েশনের মতো দেখো মিলে যাচ্ছে কিন্তু, অর্থাৎ বুদ্ধিটা বা হিসাবে এমন ভাবে করা হয় যে কেউ যদি বাদ করে যায় তার জন্য ডেবিট ক্রেডিট করে, কেউ যদি অন্তর্ভুক্ত হতে বাদ করে যায় তাকে কিন্তু ডেবিট ক্রেডিট করে মূল অ্যামাউন্টের সমতা এনে দেওয়া হয়। ঠিক আছে, আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চেনটাতে যাই। ওকে, নেক্সট আছে আমাদের মজুরি বকেয়া রয়েছে, বকেয়া অগ্রিম, বকেয়া অগ্রিম। এই জিনিসটা তোমাদেরকে আমি এখন খুব ভালো করে বোঝাবো, খুব মনোযোগ সহকারে বুঝো। আচ্ছা ঠিক আছে না, আমি আরেকটা একটু বড় করে লিখি, বকেয়া আর হচ্ছে অগ্রিম। ঠিক আছে, বকেয়ার দুইটা পার্ট আছে, একটা হচ্ছে আয় আর একটা হচ্ছে ব্যয়। সিমিলারলি অগ্রিমেরও কিন্তু দুইটা পার্ট আছে, একটা হচ্ছে আয় অংশ আর একটা হচ্ছে ব্যয় অংশ, তাই তো? তাহলে কি হচ্ছে বকেয়া আয়, বকেয়া ব্যয়, অগ্রিম আয়, অগ্রিম ব্যয়। ক্লিয়ার? বকেয়া আয়, বকেয়া ব্যয়, অগ্রিম আয়, অগ্রিম ব্যয়। কে ডেবিট হয়, কে ক্রেডিট হয়, খুব ভালো করে বোঝো। বকেয়া আয়, বকেয়া কিন্তু আমার সম্পদ, আমি যে টাকাটা পাবো সেটা আমার এখনো বাকি রয়েছে, আমি এখনো পাইনি, অর্থাৎ এটা কিন্তু আমার জন্য একটা সম্পদ। বকেয়া আয় হয় ডেবিট, বকেয়া ব্যয় হয় ক্রেডিট। এটা হচ্ছে সম্পদ আর বকেয়া ব্যয় হচ্ছে দায়। তোমরা এই সিকোয়ালটা তুলে নাও। সিমিলারলি অগ্রিম আয়, আমি কোনো কাজ করার আগে টাকা নিয়ে নিয়েছি, সেটা কিন্তু আমার জন্য দায়। আমি কাজ না করেই টাকা নিয়ে নিয়েছি, আমি এখনো সার্ভিসই দিইনি, কিন্তু সার্ভিস অ্যামাউন্ট, সার্ভিস রেভিনিউ সেটা আমি নিয়ে নিয়েছি। তাহলে অগ্রিম আয় এটা হচ্ছে ক্রেডিট, কারণ এটা হচ্ছে আমার দায়। অপরান্তে অগ্রিম ব্যয়, আমি এখনো সুবিধা পাইনি কিন্তু টাকা প্রদান করে দিয়েছি। যেমন আমি একটা দোকান থেকে 10,000 টাকার একটা প্রিন্টার কিনবো,
কম্পিউটারের প্রিন্টার কিনবো 10,000 টাকা দিয়ে, কিন্তু আমি দোকানদারের কাছ থেকে এখনো প্রিন্টার নিইনি, তবে প্রিন্টারের যে মূল্যটা 10,000 টাকা সেটা আমি অলরেডি পরিশোধ করে দিয়েছি তাকে। তাহলে আমার কি হচ্ছে, আমি কিন্তু অগ্রিম ব্যয় করে ফেলেছি, আমি কিন্তু সম্পদটা এখনো নিইনি। আমার যে সম্পদ প্রিন্টার সেটা কিন্তু আমি এখন নিয়ে আসিনি, তবে আমার কিন্তু অগ্রিম ব্যয় হয়ে গেছে। তাহলে কি হচ্ছে, অগ্রিম ব্যয়টা হচ্ছে ডেবিট, আর এটা হচ্ছে আমাদের সম্পদ। ঠিক আছে, এবার আমি চারটা উদাহরণ দিই, তাহলে আমরা আরো সুন্দর করে বুঝতে পারবো। 1 নাম্বার, প্রথমে দেখি আমরা বকেয়া ব্যয়। মজুরি বকেয়া অন্তর্ভুক্ত হয়নি 2,000 টাকা। ঠিক আছে, বলছে মজুরি বকেয়া অন্তর্ভুক্ত হয়নি 2,000 টাকা। তাহলে আমাদের জাবেদাটা কি হচ্ছে, সংগ্রহ জাবেদাটা বকেয়া ব্যয়। বকেয়া ব্যয় আমরা ফার্স্টে ফাইন্ড আউট করব মজুরি বকেয়া, এটা আমার কার মধ্যে পড়ে, মজুরি বকেয়া বকেয়া ব্যয়ের মধ্যে পড়ছে। মজুরি বকেয়া বকেয়া ব্যয়ের মধ্যে পড়ছে, তার মানে বকেয়া ব্যয় হচ্ছে ক্রেডিট। তাহলে আমার জাবেদাটা হবে নিম্নরূপ, মজুরি হিসাব ডেবিট আর বকেয়া মজুরি হবে আমার ক্রেডিট। ঠিক আছে, মজুরি হিসাব হবে আমার ডেবিট আর বকেয়া মজুরি হিসাব হয়ে যাবে আমার ক্রেডিট। ক্লিয়ার? এরপরে 2 নাম্বার কি বলছে, বকেয়া আয়। অর্থাৎ আমি এখনো একটা কাজ করে দিয়েছি কিন্তু সেটার টাকাটা আমি পাইনি, আমার বকেয়া আয় রয়েছে। তাহলে কি লিখতে পারি, উপভাড়া বকেয়া রয়েছে। উপভাড়া বকেয়া রয়েছে 2500 টাকা। ঠিক আছে, উপভাড়া কি জিনিস তোমরা কি জানো কেউ? উপভাড়া কি বিষয়? উপভাড়া হচ্ছে, মনে করো আমি একটা বাড়ি ভাড়া করলাম, সেই বাড়িতে 3টা রুম রয়েছে, কিন্তু আমার কাজ করার জন্য 2টা রুমই যথেষ্ট। একটা রুম আমার কাছে সবসময় উদ্বৃত্ত থেকে যায়, তো আমি কি করলাম, আমার যে অতিরিক্ত উদ্বৃত্ত রুমটা সেটা আমি ভাড়া হিসাবে আরেকটা ব্যক্তিকে দিয়ে দিলাম। তার মানে কি, আমি ধরো মিস্টার এর কাছ থেকে ভাড়া নিয়েছি, আমি হচ্ছে বি, বাড়িটা কার? এ, বাড়ির মালিক হচ্ছে এ, আমি হচ্ছে তার প্রথম ভাড়াটিয়া বি। আমি আবার অপর একজন ব্যক্তি সি কে ভাড়া প্রদান করলাম, উপভাড়া। অর্থাৎ উপভাড়াটিয়া, ভাড়ার উপরে ভাড়া। আমি বি, আমি হচ্ছে এ ব্যক্তির কাছ থেকে একটা বাড়ি ভাড়া নিয়েছি, সেই বাড়ির একটা অংশ আবার সি নামক একজন ব্যক্তিকে আমি ভাড়া হিসাবে প্রদান করে দিয়েছি। এইবার প্রশ্নটা হচ্ছে, এই সি ভাড়া কাকে পরিশোধ করবে? বি কে দেবে, সে কি বি কে ভাড়া দেবে না এ কে ভাড়া দেবে? এই সি ব্যক্তিটা ভাড়া কাকে দেবে, বি কে দেবে না এ কে দেবে? ডেফিনেটলি সে বি কে দেবে, সে অবশ্যই বি কে ভাড়া দেবে। কারণ বির কাছ থেকে যে ভাড়া নিয়েছে সে কিন্তু মূল মালিকের সাথে তার কোনো সম্পর্ক নেই, মূল মালিকের সাথে তার কোনো প্রকার সম্পর্ক নেই। তো এই প্রক্রিয়াটাকে বলা হয় উপভাড়া, অর্থাৎ ভাড়ার উপরে ভাড়া। তো উপভাড়া কিন্তু এক প্রকার আয়, উপভাড়া কিন্তু এক প্রকার আয়। তাহলে উপভাড়া হচ্ছে আমরা জানলাম কি, এটা আয়ের অংশ। এবার উপভাড়া বকেয়া রয়েছে, তার মানে এটা বকেয়া আয়ের অংশ। তাহলে বকেয়া আয় কি হয়, ডেবিট হয়। তাহলে বকেয়া উপভাড়া ডেবিট, বকেয়া উপভাড়া ভাড়া ডেবিট, আর হচ্ছে উপভাড়া হিসাব ক্রেডিট। ক্লিয়ার? তাহলে উপভাড়া বকেয়া রয়েছে 2500 টাকা, বকেয়া উপভাড়া ডেবিট, উপভাড়া হিসাব ক্রেডিট। আচ্ছা, বকেয়া আশা করি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। এবার আমি অগ্রিমের অংশটা বলবো। এই চারটা, এই বকেয়া আয়, বকেয়া ব্যয়, অগ্রিম আয়, অগ্রিম ব্যয়, এই চারটা বিষয় যদি তোমরা খুব ক্লিয়ার করে বুঝতে পারো, আমার বিশ্বাস হিসাব বিজ্ঞানের ক্ষেত্রে বকেয়া নিয়ে তোমাদের আজ থেকে ভবিষ্যৎ পর্যন্ত কোনো সমস্যা হওয়ার কথা না। কারণ
ব্যাখ্যা এটাই। আমরা 9 10 যা দেখেছি, ইন্টারেও তাই দেখি, অনার্স মাস্টার্সেও তাই দেখি, আমরা পিএইচডি করতে গেলেও এটাই পাবো। এটার কোনো পরিবর্তন নেই, আজ পর্যন্ত হয়নি, আশাবাদী ভবিষ্যতেও হবে। আচ্ছা, এরপরে কি বলছে? অগ্রিম আয়, অগ্রিম ব্যয়। আমরা আগে ব্যয় ব্যাখ্যাটা দেখি, ঠিক আছে? 1 নম্বর একটা প্রশ্ন লিখি, অগ্রিম পরিবহন খরচ প্রদান। অগ্রিম পরিবহন খরচ প্রদান 500 টাকা, ঠিক আছে? অগ্রিম পরিবহন খরচ প্রদান করেছি কত টাকা? 500 টাকা। তাহলে এটা আমার কি হচ্ছে বলতো? অগ্রিম ব্যয়। অগ্রিম পরিবহন খরচ প্রদান করেছি 500 টাকা, এখানে আমার এটা হচ্ছে কি? অগ্রিম ব্যয়। তাহলে অগ্রিম ব্যয়টা আমার কি? ডেবিট। পরিবহন খরচ, পরিবহন খরচ আমার ব্যয়ের অন্তর্ভুক্ত, আর যেহেতু অগ্রিম রয়েছে তাহলে আমি বুঝলাম এটা অগ্রিম ব্যয়। তাহলে এবার আমরা জানতে আসি, অগ্রিম পরিবহন ডেবিট আর পরিবহন ব্যয় হলো ক্রেডিট। ক্লিয়ার? আচ্ছা, এবার আরেকটা প্রশ্ন আসি, 2 নাম্বার। কি বলছে? অগ্রিম শিক্ষানবিশ সেলামি আয়। অগ্রিম শিক্ষানবিশ সেলামি, অগ্রিম শিক্ষানবিশ সেলামি 700 টাকা, ঠিক আছে? অগ্রিম শিক্ষানবিশ সেলামি রয়েছে কত টাকা? 700 টাকা। তো শিক্ষানবিশ সেলামিটা কি জিনিস বলো তো? কেউ বলতে পারবে? শিক্ষানবিশ সেলামি, শিক্ষানবিশ সেলামি হচ্ছে কারোর কাছ থেকে শিক্ষা গ্রহণ করে তাকে যে অর্থ প্রদান করা হয় সেটা হচ্ছে শিক্ষানবিশ সেলামি। ইন শর্ট, আমরা যে স্যারের কাছ থেকে পড়ি, পড়ার জন্য স্যারকে যে সম্মান প্রদান করি, যে সেলামি প্রদান করি, সেটাই হচ্ছে এক ধরনের শিক্ষানবিশ সেলামি। অর্থাৎ স্যারের কাছ থেকে শিক্ষামূলক জ্ঞান আমি গ্রহণ করে তার জন্য যে গুণ দক্ষিণা প্রদান করছি, সেটাই হচ্ছে শিক্ষানবিশ সেলামি। তো শিক্ষানবিশ সেলামি কিন্তু যে ব্যক্তি পাচ্ছে, অর্থাৎ আমি তোমাদেরকে জ্ঞান দিচ্ছি বা শিক্ষক তোমাদেরকে জ্ঞান দিচ্ছে, তার জন্য সে পাচ্ছে, এইটা হচ্ছে আয়, সেই ব্যক্তির জন্য কিন্তু আয়। আচ্ছা, তোমাদের জন্য আয়, তোমাদের জন্য শিক্ষকের চেয়ে বড় আয়, কারণ তোমরা কিন্তু কি জ্ঞান অর্জন করছো, জ্ঞান অর্জনের চেয়ে বড় আয় হয় না। ওকে, তাহলে অগ্রিম আমরা বুঝলাম কি? শিক্ষানবিশ সেলামি হচ্ছে আয়ের অংশ, শিক্ষানবিশ সেলামিটা হচ্ছে আয়ের অংশ। আর যেহেতু অগ্রিম শিক্ষানবিশ সেলামি বলছে, তাহলে এটা একটা অগ্রিম আয়ের অংশ। তাহলে অগ্রিম আয় হলে অগ্রিম আয় আমার কি বলছে? ক্রেডিট হবে, কারণ অগ্রিম আয় হচ্ছে আমার দায়ের অংশ। অগ্রিম আয় দায়ের অংশ, ফলে এটা ডেফিনেটলি ক্রেডিট হবে। তাহলে আমাদেরকে জাবেদাটা কি লিখতে হবে বলতো? শিক্ষানবিশ সেলামি ডেবিট, আর অগ্রিম শিক্ষানবিশ সেলামি হিসাব করে। শিক্ষানবিশ সেলামি ডেবিট, আর হচ্ছে অগ্রিম শিক্ষানবিশ সেলামি অগ্রিম শিক্ষানবিশ সেলামি হবে আমার ক্রেডিট। ক্লিয়ার? শিক্ষানবিশ সেলামি হচ্ছে ডেবিট আর অগ্রিম শিক্ষানবিশ সেলামি হয়ে যাবে ক্রেডিট। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে কিন্তু আমরা 4টা জাবেদা করেছি। এবং এর 2টা ব্যাখ্যা দেখেছি। ইন শর্ট, আমরা আরেকবার যদি একবার রিভিউ দিই, তাহলে বকেয়া আয়, বকেয়া ব্যয়, বকেয়া আয় ডেবিট হয় কারণ এটা সম্পদ, বকেয়া ব্যয় ক্রেডিট হয় কারণ এটা দায়, অগ্রিম আয় ক্রেডিট হয় কারণ এটা দায়, অগ্রিম ব্যয় ডেবিট হয় কারণ এটা সম্পদ। যদি বলা হয় মজুরি বকেয়া, বকেয়া অন্তর্ভুক্ত করা হয়নি, যে কোনো খরচের কথা বলবো, শুধু মজুরি না, মজুরি হতে পারে, বেতন হতে পারে, সম্মান হতে পারে, পরিবহন ব্যয় হতে পারে, ইলেকট্রিসিটি বিল হতে পারে, গ্যাস বিল হতে পারে, যে কোনো প্রকার ব্যয়, সাধারণ ব্যয়, যে কোনো প্রকার সাধারণ ব্যয় যদি অন্তর্ভুক্ত হয়নি, সেক্ষেত্রে কি হবে? ব্যয় হিসাব ডেবিট আর বকেয়া ব্যয় হিসাব ক্রেডিট। অর্থাৎ
এখানে আমরা কি লিখেছি, মজুরি হিসাব ডেবিট, বকেয়া মজুরি হিসাব ক্রেডিট। যদি বলা হয় যে কোনো ধরনের আয়, শিক্ষানবিশ আয়, উপভাড়াটিয়া আয়, তারপর হচ্ছে সুদজনিত আয়, যে কোনো প্রকার সুদজনিত আয়, অর্থাৎ বিনিয়োগের সুদ বকেয়া রয়েছে, ব্যাংক সুদ বকেয়া রয়েছে, আয় হানি, এই ধরনের যে কোনো বকেয়াজনিত আয় যদি হয়ে থাকে, সেই ক্ষেত্রে বকেয়া আয় হচ্ছে ডেবিট আর আয় হিসাব হবে ক্রেডিট। এখানে যেমন আমার প্রশ্ন ছিল কি, উপভাড়াটিয়া বকেয়া রয়েছে, তাহলে বকেয়া উপভাড়া হিসাব ডেবিট আর উপভাড়া হিসাব ক্রেডিট। অগ্রিমের ক্ষেত্রে কি বলছে, অগ্রিমের আয় হলে ক্রেডিট দায়, অগ্রিমের ব্যয় হলে ডেবিট সম্পদ। অর্থাৎ অগ্রিম পরিবহন খরচ প্রদান করা হয়েছে 500 টাকা, অগ্রিম পরিবহন অর্থাৎ অগ্রিম ব্যয় হিসাব ডেবিট, ব্যয় হিসাব ক্রেডিট। যেহেতু আমরা এখানে পরিবহন বলছে, তাই আমরা লিখলাম অগ্রিম পরিবহন ডেবিট, পরিবহন ব্যয় ডেবিট। অগ্রিম শিক্ষানবিশ স্যালারি 700 টাকা, যেহেতু শিক্ষানবিশ স্যালারি একটা আয় লেখা, তাহলে কি হচ্ছে, শিক্ষানবিশ স্যালারি ডেবিট আর হচ্ছে অগ্রিম শিক্ষানবিশ স্যালারি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা এই অংশটা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। এবার আমরা আরেকটু সামনে আসি। আমি বুঝে দিচ্ছি বলটা। আচ্ছা, এরপরে বলছি কি, আগুনে বিনষ্ট পণ্য, খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট সমন্বয় জাবেদার ক্ষেত্রে। আগুনে বিনষ্ট পণ্য ৳7,000, বীমা কোম্পানি 80% ক্ষতিপূরণ প্রদান করে। ঠিক আছে, প্রশ্নটা খুব ভালো করে বুঝে নাও। আচ্ছা, আর তার আগে আরেকটা বিষয় বলি, আমরা ইন্স্যুরেন্স সম্বন্ধে কি জানি? ইন্স্যুরেন্স বা বীমা, বীমা আসলে কি জিনিস? বীমা হচ্ছে কোনো কিছু দুর্ঘটনার ফলে নষ্ট হয়ে যায় এবং তার জন্য প্রিমিয়াম পরিশোধ করে নির্দিষ্ট ক্ষতির পরে প্রাপ্ত অংশ হচ্ছে বীমা। অর্থাৎ আমরা আমরা যে বাইক ব্যবহার করি, আমাদের যে বাইক আছে, বাইক ব্যবহার করতে গেলে বা যে কোনো মোটর যান জনিত জিনিস, অবশ্য বাইকের জন্য বর্তমানে ইন্স্যুরেন্স নাই। কারের কথা বলি বা ট্রাকের কথা বলি, ট্রাকের জন্য রাস্তায় নামাতে হলে কিন্তু ইন্স্যুরেন্স করতে হবে এবং নির্দিষ্ট সময় পর প্রিমিয়াম পরিশোধ করতে হবে বীমা কোম্পানি। এখন কোনো দুর্ঘটনা বশত যদি হচ্ছে গাড়িটা নষ্ট হয়ে যায়, ভেঙে যায় বা যে কোনো ভাবে ক্ষতিগ্রস্ত হয়, সেই ক্ষেত্রে কিন্তু বীমা কোম্পানি ওই গাড়ির ক্ষতিপূরণ দিতে বাধ্য থাকে, তবে কিছু শর্ত সাপেক্ষে। আচ্ছা, এবার হচ্ছে আগুনে বিনষ্ট পণ্য। আগুনে বিনষ্ট পণ্য আমাদের হিসাব বিজ্ঞানের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ, বিশেষত হিসাবের ক্ষেত্রে। কারণ বীমা কোম্পানির প্রথম যে বীমা আসে সেটা হচ্ছে নৌ বীমা। বীমা কোম্পানিতে প্রথম যে বীমা ব্যবস্থা চালু হয়েছিল তার সেটা ছিল কিন্তু নৌ বীমা। কারণ আগেকার দিনে আমরা জানি জাহাজের মাধ্যমে পণ্য এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাওয়া হতো, বা নদী পথে বড় বড় নৌকাতে করে বড় বড় নদীতে কিন্তু এক জায়গা থেকে আরেক জায়গায় পণ্য নেওয়া হতো। সেই সময় পানিতে যদি নষ্ট হয়ে যেত, ঝড় তুফানে জাহাজ ভেঙে যেত বা কোনো কারণে বৃহৎ কোনো মাছের আঘাতে যদি ভেঙে যেতে পারতো, তো সেই ক্ষেত্রে যে বীমা ব্যবস্থা ছিল, ক্ষতিপূরণ ব্যবস্থা ছিল, সেটা কিন্তু নেওয়া হতো। নৌ বীমার পরেই আসে কিন্তু হচ্ছে অগ্নি বীমা। ফলে অগ্নি বীমা কিন্তু অনেক গুরুত্ব বহন করে। আচ্ছা, এবার কি বলছে, আগুনে পণ্য বিনষ্ট হয়ে গেছে ৳7,000, বীমা কোম্পানি আমাকে 80% ক্ষতি দিবে। তাহলে আমার যেহেতু পণ্য বিনষ্ট হয়েছে, এখানে কিন্তু আমাকে মোট জাবেদা দিতে হবে 4টা। তাহলে প্রথম যে জাবেদা এই অংশে, এই লাইনটার জন্য পৃথক জাবেদা হবে। কি হবে? আগুনে বিনষ্ট পণ্য ডেবিট, ক্রয় বিক্রয় হিসাব ক্রেডিট। টাকা হবে 7,000।
এটা হচ্ছে ক নাম্বার জাবেদা। ক নাম্বার জাবেদা দিয়ে কি করতে হবে, আমার কিন্তু পূর্ব এখন কি হয়েছে, আগুনে বিনষ্ট হয়েছে। এবার এর ফলে আমার ক্ষতি হয়েছে, এই টাকাটাকে আমার লাভ ক্ষতি হিসাবে ট্রান্সফার করতে হবে। স্যার ক তখন নাম্বারটা জাবেদা হবে আরেকবার একটু লাভ বলেন তো। ক্ষতি হিসাব, লাভ ক্ষতি হিসাব হবে ডেবিট, আর হচ্ছে আগুনে বিনষ্ট পণ্য হবে ক্রেডিট 7,000 টাকা। ঠিক আছে, এটা কিন্তু আমার প্রথম অংশের জাবেদা দিলাম, আগুনে বিনষ্ট পণ্য 7,000 টাকা। এটা জাবেদা হচ্ছে আগুনে বিনষ্ট পণ্য হিসাব ডেবিট, ক্রয় বিক্রয় হিসাব ক্রেডিট, অপরাধে লাভ ক্ষতি হিসাব ডেবিট, আগুনে বিনষ্ট পণ্য হিসাব হবে ক্রেডিট। আবার এইটার জন্য আরেকটা অল্টারনেট জাবেদা দিতে হবে। আচ্ছা, বীমা বানানটা বর্তমান রসিকার ব্যবহার, আমি এটা ঠিক করে দিচ্ছি। বীমা কোম্পানি ডেবিট, লাভ ক্ষতি হিসাব ডেবিট, আর ক্রয় বিক্রয় হিসাব ক্রেডিট। স্যার গ নাম্বারটা কি লিখলেন? সময় শেষ হয়ে আসছে। আচ্ছা, বীমা কোম্পানি ডেবিট, লাভ ক্ষতি হিসাব ডেবিট, ক্রয় বিক্রয় হিসাব ক্রেডিট। তাহলে বীমা কোম্পানি আমাকে কত টাকা প্রদান করছে, 80% টাকা প্রদান করছে। তাহলে 7,000 টাকার 80% কত হয়, 7,056, 5,600 টাকা, 5,600 টাকা। তাহলে আমার প্রকৃত ক্ষতি থাকছে কত টাকা বলতো, 1,400 টাকা। তা আমার টোটাল ক্রয় বিক্রয় থেকে নিচে কত, 7,000 টাকা। ক্লিয়ার? এবার আমি আরেকটু শর্ট ভিউ দিই। এখান থেকে কিন্তু দুইটা জাবেদাও করা যেতে পারতো, আমি একটা জাবেদাকে সমাধান করেছি। এই জাবেদাটাকে অনেকে এইভাবেও লিখতে পারে, বীমা কোম্পানি অর্থাৎ সংক্ষেপে লিখতে হবে বীমা ডেবিট, আর হচ্ছে ক্রয় বিক্রয় ক্রেডিট, বিক্রয় ক্রেডিট, এটা ক নাম্বার দেওয়া যেতে পারে। আবার খ নাম্বার দিয়ে লাভ ক্ষতি ডেবিট, ক্রয় বিক্রয় ক্রেডিট। অ্যামাউন্ট হচ্ছে 5,600, 5,600, আর এদিকে হচ্ছে 1,400। ক্লিয়ার? আচ্ছা, দেখো আমি আরেকবার ব্যাখ্যা দিই, আসলে বুঝতে পারবে আরো ভালোভাবে। আগুনে বিনষ্ট পণ্য 7,000, বীমা কোম্পানি 80% ক্ষতিপূরণ দিবে। তাহলে আগুনে বিনষ্ট পণ্য ডেবিট, ক্রয় বিক্রয় হিসাব ক্রেডিট। আমার পণ্য নষ্ট হয়েছে, অর্থাৎ আমার ক্রয় বিক্রয়ের পরিমাণ হ্রাস পেয়ে গেছে, এবং আগুনে বিনষ্ট পণ্য একটা ক্ষতি, তার জন্য ডেবিট। এইবার এই টাকাটা আমাকে কি করতে হবে, লাভ ক্ষতি হিসাবে ট্রান্সফার করতে হবে। তাহলে লাভ ক্ষতি হিসাব হবে ডেবিট, আগুনে বিনষ্ট পণ্য হিসাব হবে ক্রেডিট। দেখো, এক নাম্বার জাবেদায় আগুনে বিনষ্ট পণ্য ডেবিট ছিল, দুই নাম্বার জাবেদায় আগুনে বিনষ্ট পণ্য ক্রেডিট। ফলে আগুনে বিনষ্ট পণ্য যখনই লাভ ক্ষতিতে ট্রান্সফার করলাম, তখন কিন্তু এই হিসাবটা আমার ক্লোজ হয়ে যায়, আর বিনষ্ট পণ্য হিসাব কিন্তু আমার ক্লোজ হয়ে যায়। এবার তাহলে আমার কি থাকবে, এখন তো লাভ ক্ষতি হিসাব ডেবিট থাকে, আর ক্রয় বিক্রয় হিসাব ক্রেডিট থাকে। প্রথম দুটো জাবেদার অ্যানালাইসিস কি এটা, আগুনে বিনষ্ট পণ্য এবং এখানে ডেবিট, দ্বিতীয় জাবেদার আগুনে বিনষ্ট পণ্য ক্রেডিট, এটা কিন্তু কেটে যায় ডেবিট করে। ফলে আমার মূল জাবেদা থেকে যায় লাভ ক্ষতি হিসাব ডেবিট, ক্রয় বিক্রয় হিসাব ক্রেডিট। দেখো এই যে এখানে কিন্তু আছে লাভ ক্ষতি হিসাব ডেবিট, ক্রয় বিক্রয় হিসাব ক্রেডিট। ক নাম্বার জাবেদা, যখন বীমা কোম্পানি আমাকে 80% ক্ষতিপূরণ দিল, তখন বীমা কোম্পানির কাছ থেকে আমি টাকা পেলাম কত, 5,600 টাকা। বীমা কোম্পানির কাছ থেকে পেলাম আমি 5,600 টাকা, কিন্তু আমার ক্ষতি হয়েছে টোটাল 7,000 টাকা। বীমা কোম্পানি আমাকে দিয়েছে হচ্ছে 5,600, আমার খরচ হয়ে গেছে আরো 1,400 টাকা। তাহলে সেটা থাকবে আমার লাভ ক্ষতি, লাভ ক্ষতিতে 1,400 টাকা, আর আমার টোটাল ক্রয় বিক্রয় থেকে গেল 7,000 টাকা।
অনেকে আমি যে গ নাম্বার জাবেদাটা করেছি, অনেকে এই জাবেদাটা আবার দুটো অংশ করে থাকে, ক এবং খ দিয়ে। সেটাও সঠিক, ভুল নয়। সেক্ষেত্রে কি লিখতে হবে, বীমা হিসাব ডেবিট, ক্রয় বিক্রয় হিসাব ক্রেডিট। এই শুধুমাত্র আয়ের অংশটা দিতে হবে, বীমা কোম্পানি যে টাকাটা পরিশোধ করেছে। আবার লাভ ক্ষতি ডেবিট, ক্রয় বিক্রয় হিসাব ক্রেডিট। শুধুমাত্র নিট যে ক্ষতির পরিমাণ ছিল সেটা। বীমা কোম্পানি সকল ক্ষেত্রে যে শতভাগ সুবিধা পরিশোধ করে তা কিন্তু না, অনেক ক্ষেত্রে কিছু পরিমাণ কম দিয়ে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আজকের ক্লাসটা তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। আমরা পরবর্তী ক্লাসে সমন্বয় জাবেদার আরো অনেক সমন্বয় আমরা করবো এবং সেগুলোর ব্যাখ্যাও জানবো। সবাই সুস্থ থেকো, ধন্যবাদ জানিয়ে শেষ করছি।